গম চাষের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা পর্ব শেষ হলো। এখন আমরা ছোটোখাটো দুটো প্রশ্ন করি। 1 নম্বরের প্রশ্ন, গমের উচ্চ ফলনশীল বীজগুলির বা দুটি বীজের নাম করো। তখন বলবে উচ্চ ফলনশীল বীজগুলির মধ্যে অন্যতম হলো কল্যাণ সোনা, সোনালিকা। দুটো নাম করতে বলেছে। যদি তিনটে বলে সোনার 64। এইটা গম গবেষণা কেন্দ্রটা কোথায় অবস্থিত? তখন বলতে হবে ভারতে দিল্লির নিকট পুসাতে, দিল্লির মধ্যেই পুসাটা। উত্তর পশ্চিম ভারতে গম উৎপাদন বিখ্যাত কেন? আলাদা করে প্রশ্ন। বা উত্তর পশ্চিম ভারতে অধিক পরিমাণে গম উৎপাদন হয় কেন? অথবা উত্তর পশ্চিম ভারতে কিভাবে গম উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে? এই ধরনের একাধিক প্রশ্ন চিন্তা উদ্রেককারী বা সরাসরি প্রত্যক্ষ প্রশ্ন অথবা সংক্ষিপ্ত বোধমূলক প্রশ্ন হতে পারে। তা এখানে আমরা দেখব উত্তর পশ্চিম ভারত বলতে কোন রাজ্যগুলোকে বোঝাচ্ছে? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা আর তার সঙ্গে উত্তরাঞ্চল। ভারতের প্রায় 70% থেকে 72% গম এখানে উৎপাদন হয়। এর কারণ হচ্ছে সমতল ভূমি ও উর্বর মৃত্তিকা। দেখো, সমতল ভূমিটা হচ্ছে তোমার ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা এদের অববাহিকা নিয়ে বা এদের নদীর পলি প্লাবনের পলিকে সঞ্চয় করে। আর এধারে আছে গঙ্গা, সরজু, গঙ্গা, যমুনা। এই হচ্ছে তোমার নদী অববাহিকার প্লাবন স্পর্শী আবার প্লাবন বহির্ভূত তোমার সমতল ভূমি। প্লাবন থাকে না কিন্তু চাষের সময়। চাষের সময় কিন্তু শুষ্ক জমি, ভেজা ভেজা থাকবে। তা ভিজা জমি বা আর্দ্র জমি যাই হোক না কেন, আমরা এই জায়গাটা বলবো গঙ্গা সিন্ধু অববাহিকায় অবস্থিত। এবং এই সমতল ভূমির মৃত্তিকা মৃদু অম্লধর্মী হতে হবে, অর্থাৎ পিএইচ এর মান 4 থেকে 6 দিকে থাকবে। উর্বর পলি দোআঁশ, বেলে দোআঁশ এর মধ্যে তোমার এই জাতীয় গম এখানে উৎপাদনে সামগ্রিক ভূমিকাকে উন্নত করেছে। গম উৎপাদনের সামগ্রিক ভূমিকাকে। উপযুক্ত জলবায়ু, শীতকালীন পরিবেশ গম চাষের অন্তর্গত। ফলে বার্ষিক গড় বৃষ্টি এখানে শীতকালে যা হয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটু বেশি হয়ে থাকে এখানে, 50 থেকে 100 সেন্টিমিটার, নতুবা 50-75, নতুবা 50-75। কেন 100 হলো? বর্ধিতটা পশ্চিমা ঝঞ্ঝা। যদিও এই ঝঞ্ঝায় অনেক সময় গমের ক্ষতি হয়ে যায় চাষের ক্ষেত্রে, কিন্তু তবু এটা প্রয়োজন। তবু
এটি প্রয়োজন আছে। এর পরের পরিবেশে আমরা শীতকালীন উষ্ণতাটা যদি দেখি, তাহলে দেখব 20 ডিগ্রি সেলসিয়াসের পূর্ব দিকে তোমার এটা সম্ভব। কারণ একটু আগে বললাম, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে অল্প বৃষ্টি হয় তা গম চাষে সুবিধা দান করে। আবার যদি জলসেচের কথা বলো, এই 3টি রাজ্যে বিভিন্ন মাধ্যমে জলসেচ করা হয়। বাঁকড়া নাঙ্গল প্রকল্পের অন্তর্ভুক্ত জলসেচ ব্যবস্থা, সিন্ধু খাল ব্যবস্থার মাধ্যমে জলসেচ ব্যবস্থা, আবার ভারতের ক্ষেত্রে এখানে গঙ্গার অববাহিকায় পরিকল্পনা প্রসূত জলসেচ ব্যবস্থা, সেটা কূপ, নলকূপ, কিছুটা খালের মাধ্যমেও আছে। তো জলসেচ ব্যবস্থা উন্নত বলেই গম গাছের ক্ষেত্রে পরিণত অবস্থা পর্যন্ত ফলন খুব ভালো হয় এবং উৎপাদন ব্যবস্থাও অত্যন্ত ভালো। সেচ কার্যের জন্য এখানে অসংখ্য খাল কাটা হয়েছে। বাঁকড়া নাঙ্গল ছাড়া কোশি প্রকল্পের খালটাও এখানে কাজে দেয়। আবার বলতে পারো যমুনা নদের ওপর খালটা, সেখানেও এখানে কাজ করে থাকবে। আবার আমরা আরো একটা বিষয় দেখব, যে এই ধরনের প্রশ্নপত্রে স্বাভাবিকভাবে তোমার সবুজ বিপ্লবের একটা প্রভাব রয়েছে। 1963 উৎপাদনের মধ্যে দিয়ে ভারত সবুজ বিপ্লব ফিরে পেল এবং সূচনা হয় উচ্চ ফলনশীল বীজ। ওই সবুজ বিপ্লবের সময় ভারতবর্ষে আসে, এর আগে কোনোদিন ছিল না। সার ব্যবস্থাপনা, কীটনাশক, জলসেচ ইত্যাদি। এরপর আমরা দেখব যে গ্রামীণ বৈদ্যুতিকরণ, জলসেচ, কীটনাশক, পরিবহন ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সবুজ বিপ্লবের কৃষি উপযোগী ভূমিকা অতুলনীয় এবং আধুনিক সুযোগ সুবিধার কারণে গম উৎপাদন ও উৎপাদনশীলতা দ্রুত হারে বাড়তে শুরু। এইবার দেখো, পাট চাষের ক্ষেত্রে কিছু উচ্চ ফলনশীল বীজের নাম তোমাকে উল্লেখ করে দিতেই হবে। সেগুলোর মধ্যে ইরা, সুরেন, সুবলা, শক্তি, সুধাংশু, অর্পিতা, সৌরভ, মোনালিসা, এই ধরনের উচ্চ ফলনশীল। আজকের উচ্চ ফলনশীলগুলো বলবে, এটা কিন্তু বিগত দিনের নয়। এই উচ্চ ফলনশীল হাইব্রিডে আছে, কিছুটা কিছুটা বাংলাদেশের সঙ্গে আছে, কিছুটা থাইল্যান্ডের সঙ্গে আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। মান্দাতার আমলের পুরনো বই থেকে বা পুরনো জায়গা থেকে তুমি বীজের নাম বলে দিলে সেই বীজ এখন অ্যাপ্লিকেবল নয় জমিতে। নতুন বীজের কথা, উচ্চ ফলনশীল যেটা চলছে সেটা বলতে হবে, ঠিক আছে?
যেমন ধানের ক্ষেত্রে তুমি বললে IR8 এখন খুব কম জায়গা, 1% জমিতে চাষ হয় কিনা সন্দেহ। সুতরাং নতুন বীজের নাম তোমাকে খুঁজে বার করতে হবে, বইও পাবে। তা এই হলো পাট চাষের পরিবেশ। এইবার অর্থনৈতিক সুযোগ যদি বলো, তাহলে বলবো যে পাট চাষের সুদের চাহিদা, মানে পাটের চাহিদা যদি বেশি হয় তাহলেই পাট চাষ করে লাভ আছে। এবং চাহিদাটা প্রচুর, বর্তমানে প্রচুর পাটের ব্যাগ। সরকার তো চেষ্টা করছে যে পাট গবেষণাগার কেন্দ্র আছে ব্যারাকপুর, কেন্দ্রীয় জুট রিসার্চ সংস্থা, সেখানে এই নিয়ে গবেষণা চলছে। এবং তোমার বিভিন্ন রকম ব্যাগ থেকে, থলে থেকে আরম্ভ করে আরও প্রসাধনের দ্রব্যগুলো তৈরি করা হচ্ছে, এইগুলো আছে। আর এছাড়া চাষ করার জন্য শ্রমিক দরকার, ভালো শ্রমিক, দক্ষ, উন্নত বীজ, পরিমিত সার, কীটনাশক, মূলধন যোগানের দরকার, এগুলো দরকার। এগুলো না হলে পাট চাষ হবে না। আচ্ছা, নেক্সট আমরা আসবো। তোমরা একটা কথা মনে রাখো, বা আমাকে পরে জানিও যে পড়াটা ভালো লাগছে তো, ইন্টারেস্ট পাচ্ছ না গদে বাঁধা পড়াচ্ছি। আমি কিন্তু গদে বাঁধা পড়াই না, বা পড়াতে চাইও না। আমি প্রশ্ন বলে দিচ্ছি, উত্তর করে দিচ্ছি, হ্যাঁ, চেষ্টা করো খুঁজে বার করার। পারবে, পারবে এই আশা রাখি তোমাদের কাছে। আচ্ছা, এটা পাট চাষের ক্ষেত্রে আমরা বলেছি। একটা ছোট প্রশ্ন 2 নম্বরের মতো করে করি, যে পাটে শ্রমিকের, পাট চাষে দক্ষ শ্রমিক ব্যবহার করা হয় কেন? দেখো, পাটের বীজ বোনাটা ব্যবধান রেখে, উভয় পাট গাছের মধ্যে ব্যবধান রেখে বোনা উচিত, যাতে ফলনটা, উৎপাদন ক্ষমতা বেশি থাকে। তাই পাটের বীজ বোনার জন্য দক্ষ শ্রমিক দরকার, পরিচর্যা করা দরকার। পাটের পাতায় প্রচুর পোকা লেগে যায়, সেই পোকা যাতে না লাগে তার জন্য নানা রকম রাসায়নিক কীট ব্যবহার করা হয়। এমনকি জৈব কীটও ব্যবহার করা যেতে পারে, জৈব সারও ব্যবহার করা যেতে পারে, সেটা ব্যবহার করা হয়। উন্নত উচ্চ ফলনশীল বীজ দরকার যদি উৎপাদন ক্ষমতা বেশি যেতে হয়। সেক্ষেত্রে পাটের পাতা বলো আর পাটের বলকল বলো, উভয় ক্ষেত্রেই উৎপাদন যদি তুমি বেশি চাও এবং সুসংগতভাবে সুগঠিত উৎপাদন চাও, তাহলে তোমাকে উচ্চ ফলনশীল বীজের সুরেন, মোনালিসা, সুবল্ল, এইগুলো তোমার দরকার। এগুলো দরকার, ব্যবহার করতে পারলে আর্থিক দিক থেকে চাষি ভাইয়ের লাভ বেশি, কারণ এতে ফলন এবং পাটের যে মান দুটোই খুব উন্নত হয়। আমি একটু আগে বারবার বলেছি যে তুমি যে পরিবেশ থেকে পাট গাছ থেকে নিয়ে এসে তোমার ওষুধপত্র দিয়ে তাকে হাইব্রিড বা উচ্চ ফলনশীলে বা HYP হাই ইয়েল্ডিং ভ্যারাইটিতে পরিণত করলে, উন্নত প্রজাতিতে, তার জন্য ইন্ডিয়ান পরিমিত জল দরকার হয়, আরও বেশি দরকার হয়। আবার মাটির যা গুণাগুণ সেটাও পোষাতে পারে না, ফলে বাইরে থেকে রাসায়নিক সার বা জৈব সার তোমাকে প্রয়োগ করতে হয়। ফলে এই প্রয়োগ ক্ষমতাটা অনুপাত শ্রমিক ছাড়া আর কেউ ভালো বুঝবেন না। সেখানে 1 বিঘে জমিতে
কতটা লাগবে পাট, এটা বোঝা যায়। বাজার এবং অন্যান্য ব্যবস্থা যদি বলো, তাহলে বলবো দেশীয় ও আন্তর্জাতিক পাটের যথেষ্ট চাহিদা রয়েছে এখনও। সুতরাং বাজারে কম মূল্যে ভালো জিনিস পাঠাবার জন্য তোমার পাট চাষের গুণগত মান এইভাবে বজায় রাখা উচিত। বাজারের জন্য গুণগত মানটা, এটা সবসময় মনে রাখবে। আমি পরিমাণগত বলিনি, আমি কিন্তু বলেছি কোয়ান্টিটেটিভ, কোয়ালিটিটিভ, নট কোয়ান্টিটেটিভ। পরিমাণে আমি যাই। অন্যান্য ফিগারে যদি আসো, তাহলে দেখো শ্রমিককে সেই জায়গায় দাঁড়িয়ে কি করতে হচ্ছে, দেখো নিয়মিত সার প্রয়োগ করতে হবে, কীটনাশক, মূলধন, প্রত্যেক দিনই গাছের পরিচর্যা করতে হবে। পাটটা যখন বলকল হয়ে রোদে শুকিয়ে সোনালি তন্তুতে পরিণত হবে, তখন কিন্তু পরিবহন ব্যবস্থা দরকার। সেটা গরুর গাড়ি হোক, ঘোড়ার গাড়ি হোক, বা তোমার অন্য কোনো যানবাহন হোক, সেই যানবাহনে ফেলে দিয়ে সেটা শহরে বড় বাজারের দিকে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, বা পাটের গোডাউনে গিয়ে ফেলতে হবে, যেখানে পাট সংরক্ষিত ও সুরক্ষিত করা হয়। তাহলে এই ম্যাটারগুলো আসবে। চা চাষের ক্ষেত্রে চায়ের যদি শ্রেণী বিভাগ করতে বলা হয়, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে যাব যে এই রকম কতগুলো শ্রেণীগত অবস্থা রয়েছে। যেমন কালো সেকা চা, সেকে নিতে হয়, রঙটা কালো, এটা জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় চা। সবুজ চা পাতা শুকিয়ে করা হয়, এটা সেকা হয় না, রোদে শুকানো। আর একটা হচ্ছে তোমার গ্রিন টি, এটাই সবুজ চা, স্টক সবুজ চা, ইটের মতো, সেটা পাতাটাকে শুকিয়ে নিয়ে মাখন মিশিয়ে তারপর চায়ের সাথে সেটাকে প্রস্তুত করা হয়, চায়ের পাতা হিসেবে প্রস্তুত করা হয়। এটাও জনপ্রিয় রাশিয়ার দিকে, আমাদের দার্জিলিংয়েও কিছুটা হয়। ওলং চা আছে, এরপর কালো চা, সবুজ চা, স্টক চা, ওলং চা। ওলং চা আমাদের এখানে নয়, এটা হচ্ছে ওই থাইল্যান্ড, তাইওয়ানের দিকে চাষ হয়ে থাকে। এটা সম্পর্কেও আমার বিশেষ জানা নেই। আচ্ছা, তবে নামটুকু জানি, ওলং চা। চা চাষের একটা প্রাকৃতিক পরিবেশ আছে, সেই পরিবেশটা উপযুক্তভাবে চা চাষকে কিভাবে প্রভাবিত করেছে। প্রাকৃতিক পরিবেশ যদি বলো, জলবায়ুগত পরিবেশের কথা বলবো, আর সেই সঙ্গে সঙ্গে আমরা ভূমিরূপগত অবস্থা, দুটো অবস্থা, একটা জলবায়ুগত অবস্থা আর একটা ভূমিরূপগত অবস্থা। জলবায়ুগত অবস্থার মধ্যে যদি বলো, তাহলে উষ্ণতা প্রয়োজন 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, যেখানে চা খুব ভালো জন্মায়। আবার 37 ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে উঠে যায়, সেখানে এই উষ্ণতা চা চাষের ক্ষেত্রে আদর্শ ভূমিকা নিয়ে থাকে। এটাও মনে রাখতে হবে। শ্রীলঙ্কার চা বাগানগুলো, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ব্যবস্থা রয়েছে। নিচের দিকের চা বাগানগুলো, জলপাইগুড়ির চা বাগানগুলো 27 ডিগ্রি, 37 বলছি, 27 ডিগ্রি গ্রীষ্মকালীন গড় উষ্ণতায় চা চাষ বেশ ভালো রকম হয়ে থাকে। বৃষ্টিপাতের প্রয়োজন হয় 150 থেকে 200 সেমি। এটা সবসময় মনে রাখতে হবে যে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত
চা চাষের পক্ষে আদর্শ, তবে কখনো কখনো 250 সেন্টিমিটার বিশিষ্ট স্থানগুলিতেও চা চাষ হয়ে থাকে। জলবায়ুগত পরিবেশে আরেকটা জিনিস দরকার, যেহেতু চা গাছ পাহাড়ি অঞ্চলের ফসল বা উচ্চভূমির ফসল, সেহেতু তুষারপাত চা চাষের ক্ষতি করতে পারে, চা চাষের ক্ষতি করতে পারে এবং চায়ের হেক্টর প্রতি ফলন কমিয়ে দিতে পারে। কাজেই তুষারপাত যেখানে হয় না বা তুহিন মুক্ত অবস্থা যেখানে অনুকূল পরিবেশে রয়েছে, সেখানেই উপযুক্তভাবে চা চাষ হতে পারে। আর্দ্রতা একটা প্রভাব ফেলে চা চাষকে। আমি উষ্ণতা বলেছি, বৃষ্টিপাত বলেছি, তুহিন মুক্ত অবস্থা বলেছি, ফোর্থ ওয়ানে যাচ্ছি আর্দ্রতা। অধিক আর্দ্রতা চা গাছকে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে, কারণ চা গাছ যত বেড়ে উঠবে তত লৌহ সমৃদ্ধ খনিজ এবং পটাশিয়াম সমৃদ্ধ খনিজ গুণগত মানকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এরপরে যদি বলো, সেক্ষেত্রে কুয়াশা চা চাষের পক্ষে বিশেষ উপকারী। প্রকৃতপক্ষে চায়ের স্বাদ, গন্ধ, বর্ণ, এইগুলি, এই যে তিনটে কথা বললাম, চায়ের স্বাদ টেস্টিং, গন্ধ স্মেল এবং কালার বর্ণ, এই তিনটে অবস্থা উষ্ণতা আর্দ্রতা দ্বারা প্রভাবিত। উষ্ণতা এবং আর্দ্রতার দ্বারা প্রভাবিত। সুতরাং প্রাকৃতিক পরিবেশে অবস্থা দেখলে, ভূপ্রাকৃতিক পরিবেশে মৃত্তিকার কথা যদি প্রথমে আসে, তাহলে লৌহ কণা ও জৈবাংশে সমৃদ্ধ, অর্থাৎ হিউমাস সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি, বিশেষ করে কাদা পলি মৃত্তিকা মাটি চা চাষের পক্ষে অনুকূল। বা পটাশ ও ফসফেট সমৃদ্ধ অম্লতাযুক্ত অ্যাসিডিক, পটাশ ও ফসফেট, এক্ষেত্রে পর্দল মৃত্তিকার কথা চলে আসে, কিন্তু ক্যালসিয়াম থাকা চলবে না। ক্যালসিয়ামবিহীন মৃত্তিকা চা চাষের পক্ষে গুণগত মানে আদর্শ। দার্জিলিং ও ডুয়ার্স এলাকায় মৃত্তিকা এই রকম গুণে বিশেষ সমৃদ্ধ, যার জন্য পশ্চিমবঙ্গের এই এলাকায় প্রচুর চা বাগান গড়ে উঠেছে। আবার দার্জিলিংয়ের নিচের দিকে ফসফরাস ও পটাশ মিশ্রিত পার্বত্য মৃত্তিকাও চা চাষকে প্রভাবিত করে থাকে। এটা ভূমিরূপগত পরিবেশ। আর যদি ভূপ্রাকৃতিক পরিবেশে ভূমির কথা বলো, তাহলে বলতে হবে যে চা গাছের গোড়াতে তো জল দাঁড়ানো যাবেই না, সুতরাং ঢালু জমি প্রয়োজন বা জল নিকাশিযুক্ত জমি প্রয়োজন। অধিক ঢালযুক্ত পাহাড়ি বা পার্বত্য জমিতে এই কারণে চা চাষ হয়, এই কারণে পাহাড়ি ঢালে চা চাষ হয়। এখানে শর্ট কোশ্চেন হতে পারে, দার্জিলিংয়ের পাহাড়ি ঢালে অধিক পরিমাণে চা উৎপন্ন হয়। ঠিক আছে, এইবার ধরো পাহাড়ের গায়ে তুমি ধাপে ধাপে চাষ করতে পারো, জলটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে সাধারণভাবে 1000 থেকে 3000 মিটার উচ্চতায় পাহাড়ের ঢালে সবচেয়ে ভালো চা উৎপন্ন হয়। আবার এই জায়গাটাতে তোমার ছায়া প্রদানকারী বৃক্ষ দরকার, কারণ পাহাড়ি ঢালে ছায়া প্রদানকারী বৃক্ষ না থাকলে
তোমার আবহ বিকারে ম্যাক্সিমাম সয়েল ইরোশন হয়ে বেরিয়ে চলে আসবে। ফলে সূর্যালোক চা গাছের পক্ষে ক্ষতিকর ঠিকই, কিন্তু ছায়াদান করার জন্য বাগিচাগুলিতে প্রয়োজন, বড় বড় গাছের প্রয়োজন হয়ে থাকে। ছাত্ররা এইবার শোনো যে অর্থনৈতিক পরিবেশ চা চাষকে কিভাবে প্রভাবিত করে। এর মাঝে একটা কথা বলি, চা চাষে নিপুণ ও দক্ষ শ্রমিক প্রয়োজন হয় কেন? 2 নম্বরের প্রশ্ন। চা চাষে নিপুণ ও দক্ষ শ্রমিক প্রয়োজন হয় কেন? আর প্রথম প্রশ্নটা বলেছিলাম চা চাষের অর্থনৈতিক পরিবেশ ব্যাখ্যা করো। দ্বিতীয়টা চিন্তা উদ্রেককারী প্রশ্ন, থট প্রভোকিং। প্রথমটা ফ্ল্যাট কোয়েশ্চেন, এর মাঝখানে আরও একটা কোয়েশ্চেন করতে পারি, শ্রমিক এবং পরিবহন চা চাষের ক্ষেত্রে প্রয়োজন কেন? এই দুটো দিয়ে আমরা উত্তরপত্র শুরু করি। দেখো, দুটো ঘটনাই হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তোমাকে অর্থনৈতিক পরিবেশটা ভালো করে জানতে হবে যে কতটা অর্থনৈতিক পরিবেশ এই রকম জায়গাকে প্রভাবিত করতে পারে। কারণ যতক্ষণ না অর্থনৈতিক পরিবেশটাকে বার করতে পারছো ততক্ষণ কিন্তু তুমি পিছিয়ে থাকছো, অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবে না। আমি ওই যে বললাম যে পর্জল মৃত্তিকা যেমন দরকার, তোমার ওই এক্সট্রা ক্যারিকুলামে তোমাকে আনতে হবে মৃত্তিকাটা অম্লধর্মী এবং তার পিএইচ ক্ষমতা হচ্ছে 4 থেকে 6, আর অম্লধর্মী হলেই লোহা ম্যাঙ্গানিজ সমৃদ্ধ, পটাশ ফসফরাস সমৃদ্ধ। তোমাকে কায়দাগুলো জানতে হবে এবং তার জন্য দরকার তোমার জীববিজ্ঞানের জ্ঞান। তুমি পড়েছো ওখানে মৃত্তিকা, সেই জায়গাটা আনা উচিত। জীববিজ্ঞানে তোমার ব্যাপন, অভিস্রবণ এগুলো পড়েছো, এই জায়গাগুলো। তারপর অভিযোজন ক্ষমতায় তুমি সেই জায়গাগুলোকে আনতে হবে, ঠিক মতো ব্যাখ্যা করতে হবে কিভাবে অভিযোজিত হচ্ছে, একটা উদ্ভিদের অ্যানাটমিক্যাল ভাগ কিভাবে, ফিজিওলজিক্যাল ভাগ কিভাবে, মরফোলজিক্যাল ভাগ কিভাবে, তবেই তুমি পরিষ্কার উত্তরপত্রে যেতে পারবে। তোমার উত্তরপত্র আর 10 জনের থেকে আমি বলতে পারি আলাদা হবে, হবেই হবে, এবং ভালো উত্তরপত্র হবে। তো যাই হোক, দেখো, অর্থনৈতিক পরিবেশে যদি শ্রমিকের কথা বলি তাহলে বলবো যে বাগিচা রক্ষণাবেক্ষণ, চা বাগিচাটাকে রক্ষণাবেক্ষণ, গাছের পরিচর্যা করা, চা গাছের পরিচর্যা, ফল সংগ্রহ, চা পাতা তোলা যায়, এবং চা পাতাকে শুকনো করা এবং বীজটাকে চূর্ণ করে প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিক প্রয়োজন এবং সুলভ শ্রমিক হওয়া চাই, যাতে আমার শ্রম ব্যয় কম হয়, পরিবহন ব্যয় কম হয়, উৎপাদন খরচ কম হয় বা উৎপাদন ব্যয় কম হয়, তবেই কিন্তু আমি লভ্যাংশ পাব। এর আগে আমি পাবো না। ওয়েবারের থিওরিতে আমরা এটা পড়েছি। তা এই জায়গায় তোমাকে সবসময় মনে রাখতে হবে, শ্রমদাম যদি বেশি হয় তাহলে আমি চা যখন বাজারে বিক্রি করতে যাবো চায়ের দাম বেশি হয়ে যায়। তারপর আমার গুণগত মান বজায় রাখার জন্য তাকে ঠিক মতো 2টি কড়ি 1টি পাতা, 2টি কড়ি এবং 1টি পাতা যখন আমাকে চয়ন করতে হবে, সেই চয়নে সম্পূর্ণ একটা
উৎকৃষ্ট পরিবেশ যেন আমি পাই, সেটাও আমাকে দেখতে হবে। তা এটা যেমন শ্রমিক ব্যবস্থাপনায় আমি বলে ফেলেছি যে শ্রমিক এইরকম দরকার। তা সবচেয়ে বড় হচ্ছে শিশু নারী শ্রমিক যদি হয়, তাকে দুটি পাতা একটি কুড়ি চয়ন করা মেয়ে শ্রমিক বা নারী শ্রমিকদের পক্ষে খুব উপযুক্ত কাজ, এবং তারা খুব দ্রুত এটা করতে পারে। বাগানে রক্ষণাবেক্ষণে যেমন নিপুণ সুলভ শ্রমিক দরকার, তেমনি নারী শ্রমিক এখানে প্রয়োজন। এই প্রসঙ্গে আমি একটা বইয়ের নাম বলছি, অক্সফোর্ড পাবলিকেশনের লিয়ং মর্গ্যানের বই আছে। বিষয়টা আমরা পড়েছিলাম। টি যে আছে, অর্থাৎ চা, টি প্লাকিং is a skillful job requiring patience and judgment. ঠিক আছে? A skillful job requiring patience and judgment. অর্থাৎ বুঝতেই পারছ যে কীরকম পরিবেশ হলে শ্রমিক চা চাষকে প্রভাবিত করতে পারে, এবং এটা বিশেষ দরকার চা চাষের জন্য। আবার ধরো এই প্রশ্নটা বাদে যে ফ্ল্যাট কোশ্চেনটা ছিল, সেখানে চা গাছে রোপণের পর মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য জমিতে মাঝে মধ্যেই নাইট্রোজেন, জিঙ্ক এবং পটাশিয়াম সার ব্যবহার করা উচিত। কি কি বলেছি? নাইট্রোজেন, জিঙ্ক এবং পটাশিয়াম সার ব্যবহার করতে হবে, না হলে সেটা চা গাছের উৎপাদন তো ক্ষমতা কম হবে, আবার গুণগত মানও বজায় থাকবে না। মূলধন যদি বলো, চা গাছ রোপণের পর প্রথম কয়েক বছর তোমার উৎপাদন হয় না, তাই বাগান পরিচর্যা, শ্রমিকের মজুরি, সার প্রয়োগ প্রভৃতি কাজে ওই যে ক বছর উৎপাদন হলো না, তার জন্য কিন্তু তোমাকে এই সব বিষয়ের জন্য মূলধন প্রচুর থাকা দরকার। আবার উৎপাদন যখন হবে তখন বাম্পার ফলন, এবং সেই বাম্পার ফলনে তুমি বাজারে বিক্রি করে লভ্যাংশ দিয়ে আবার চা গাছের অংশ বজায় রাখতে পারবে। উৎপাদন ব্যবস্থা এবং গুণগত মান দুটোই। আমি একটা জিনিসকে বারবার করে কেন বলছি, এগুলোর গুরুত্ব অনেক বেশি, বাক্যগুলোর গুরুত্ব অনেক বেশি। উৎপাদনগত ব্যবস্থা, গুণগত ব্যবস্থা, উর্বরতা, উৎপাদিকার শক্তি, অম্লতা এবং খনিজ সমৃদ্ধ। কি কি খনিজ সমৃদ্ধ? খনিজ সমৃদ্ধ বললে হয় না, অনেকগুলো খনিজ আছে, 110 120খানা খনিজ আছে। এইসব বললে তো হবে না। তুমি বলে দিলে মলিবডেনাম লাগবে, তামা লাগবে, বাবা এগুলো হয় না, এগুলো চলে না। হ্যাঁ, তোমাকে জেনে বুঝে টু দ্য পয়েন্টে অ্যান্সারে আসতে হবে। তাহলে এই হলো অর্থনৈতিক পরিবেশ।